সাইপ্রাস ভূমধ্যসাগরের এই দ্বীপটি কিন্তু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। কবিদের ভাষায় সাগরে নিক্ষিপ্ত সোনালি সবুজ পাতা এবং বন্য আবহাওয়া ও আগ্নেয়গিরির দেশ হচ্ছে এই সাইপ্রাস। এরকম একটা সুন্দর দ্বীপের এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যই কিন্তু আমরা এবছর ওই ইস্টারের ছুটিতে দুজনে মিলে কয়েকদিনের জন্য এই দেশটিকে আরও খুব কাছ থেকে দেখবো এবং জানবো বলে বেরিয়ে পড়েছিলাম। এই পুরো সাইপ্রাস ভ্রমণের জন্য আমরা কোন কোন শহরটিকে বেছে নিয়েছিলাম থাকার জন্য, আর কীভাবেই বা সেখানে পৌঁছেছিলাম, কতদিন ছিলাম, সেখানে কোন কোন জিনিসগুলো, কোন কোন অ্যাট্রাকশান পয়েন্টগুলো আমরা দেখেছিলাম, সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু চলে এসেছি আজকে আপনাদের সামনে নতুন আরও একটা ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। তো এই টোটাল ট্রিপটা ছিল কিন্তু আমাদের 5 দিন আর 5 রাতের জন্য। প্রথমেই আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম বার্নো থেকে ছোট্ট একটা বাসে করে পৌঁছে গেছিলাম ভিয়েনা। যেহেতু আমাদের বার্নোতে কোনো এয়ারপোর্ট নেই, তাই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এয়ারপোর্টের জন্য আমাদের নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে ভিয়েনা, তাই আমাদের আসতেই হয় ভিয়েনা এয়ারপোর্ট। ভিয়েনা এয়ারপোর্ট থেকে প্রথম আমরা যে ডেস্টিনেশনটা চুজ করেছিলাম সেটা হচ্ছে লার্নাকা শহর। ভিয়েনা থেকে লার্নাকা যাওয়ার জন্য আমাদের যে কোম্পানির ফ্লাইট ছিল তা হলো রায়নিয়ার। এই রায়নিয়ারে করেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম লার্নাকা শহরে। সেখান থেকে নেমে খুব সহজেই শহরের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। আর এখানে এয়ারপোর্ট থেকে এখানে ডিরেক্ট বাস আছে শহরের মধ্যে আসার জন্য। সেই বাস নাম্বারটা হচ্ছে 425। এই বাসে কিন্তু এক একজনের আমাদের টিকিট প্রাইস পড়েছিল €2.40। সেখান থেকে পৌঁছে গিয়েছিলাম আমরা হোটেল রুমের মধ্যে। আমরা যে হোটেলটা চুজ করেছিলাম সেটা কিন্তু একদম বিচের ধারে। আরও আমি একটা এই হোটেল সম্পর্কে পুরো ডিটেলস একটা ভিডিও আমি আমার চ্যানেলে আগেই আপলোড করে রেখেছি, লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে গিয়ে চেক আউট করে নেবেন। আর এই যে রুমটা ছিল, এই রুমটা কিন্তু আমরা booking.com থেকেও করেছিলাম। সেখানে আপনারা আরও প্রচুর অপশান পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চাইলে রুম বুক করতে পারেন। তবে আমরা যে রুমটা বুক করেছিলাম তার একটা সুবিধা হচ্ছে আমাদের রুমের আশেপাশে কিন্তু ছিল প্রচুর পরিমাণে হোটেল এবং রেস্টুরেন্টও। এই প্রসঙ্গে আমি আপনাদের বলে রাখি, অনেকেই আপনারা প্রশ্ন করে থাকেন যে সাইপ্রাস যেহেতু একটা আলাদা দেশ, তাই সেখানে যেতে গেলে কি আলাদা করে কোনো একটা ভিসা লাগে? না, প্রথম কথা সাইপ্রাস যেতে গেলে আলাদা কোনো ভিসা লাগে না। তবে তাদের ক্ষেত্রেই লাগবে না যাদের কিন্তু এখানকার ইউরোপিয়ান রেসিডেন্স পারমিট আছে। কিন্তু যারা সেনজেন ভিসায় এখানে থাকেন বা ট্রাভেল ভিসায় যারা ট্রাভেল করেন, তারা কিন্তু সাইপ্রাস এখানে সেম ভিসাতে আসতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদেরকে সাইপ্রাস আসতে গেলে আলাদা করে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন করে তারপরে এইখানে আসতে হবে। এইখানে শহরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লাইন বা রুটের বাসগুলো চলে, যেগুলো কিন্তু প্রায় 20 মিনিট থেকে 30 মিনিট পর পর আপনি একটা বাস থেকে আরেকটা বাসের মধ্যে পেয়ে যাবেন সময়ের ডিস্টেন্সে 20 মিনিট বা 30 মিনিটের মধ্যে। আর এই 420 নাম্বার বাসে আমরা যে এয়ারপোর্ট থেকে এই লার্নাকা শহরে পৌঁছেছি তার সময় লেগেছে কিন্তু মাত্র আমাদের 40 থেকে 45 মিনিট মতো। এছাড়াও আমি আপনাদেরকে আরও একটা তথ্য এখানে জানিয়ে রাখি যে এইখানে সাইপ্রাস আসার আগে এদের একটা লোকাল এখানে ম্যাপ দেখার হচ্ছে লোকাল বাস রুটের একটা অ্যাপ আছে। সেই অ্যাপটা অবশ্যই আপনারা ডাউনলোড করে রাখবেন আপনার মোবাইলে থেকে। আর সেখানেই কিন্তু সমস্ত স্টপগুলো দেখায়, আর কত নাম্বার বাস কোন লাইন রুট দিয়ে যাবে, কোথায় কোথায় স্টপ দেবে, সেই সমস্ত কিছু কিন্তু আপনারা সেই অ্যাপেই পেয়ে যাবেন। সেই অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। এই লার্নাকা শহরে আমরা এই কিন্তু একটা দিনই স্টে করেছিলাম। আর যে হোটেল রুমটা আমরা বুক করেছিলাম তার নাম হচ্ছে সান বিচ হোটেল। এর একটা সি সাইড ফেসিংও আছে আর একটা স্ট্রিট সাইড ফেসিংও আছে। আর যেমনটা আমি দেখালাম, এই আমাদের হোটেল রুমটা কিন্তু একদম সমুদ্রের ধারেই। এইবারে আসি আপনারা এই লার্নাকা শহরে কি এখানে দর্শনীয় স্থান আছে সেই সমস্ত ডিটেলসে। প্রথমেই আমরা যেটা গেছিলাম সেটা হচ্ছে সেন্ট লাজারাস চার্চ। এই চার্চটা কিন্তু বহু পুরনো এবং অনেক ফেমাস। দ্বিতীয় হচ্ছে আপনারা যে বীচগুলো একদম এখানে বিখ্যাত বীচ, তার মধ্যে একটা হচ্ছে ফিনিকোদোস, যার সুন্দর ল্যান্ডমার্কটা হচ্ছে এই সিংহের মুখ দিয়ে। এছাড়াও এখানে রয়েছে কিন্তু এই বিচের পাশে একটা ক্যাসেল, তাছাড়াও রয়েছে কিন্তু একটি মসজিদ আর রয়েছে একটি ফেরি পোর্ট।
আর যেটা উল্লেখ না করলেই নয় তা হচ্ছে এখানকার বিখ্যাত সল্ট লেক, যেটা সময়ের অভাবে আমাদের যাওয়া হয়ে ওঠেনি, তবে সেখান থেকেই কিন্তু আপনারা সানসেটের ভিউটা দেখতে পাবেন। আমাদের অবশ্য সল্ট লেকটা একদম সেখানে গিয়ে তার সৌন্দর্য অনুভব করার সময় হয়নি, কিন্তু আমরা যখন ফেরার সময় কিন্তু আমরা যে বাসে এসেছি 425 নাম্বার বাস, সেই বাসে আস্তে আস্তেই আপনি কিন্তু দেখতে পাবেন বাস থেকেই এই সল্ট লেকটা। এরপরে চলে আসি, আপনারা এখান থেকে এমন কি জিনিস কিনতে পারবেন যা পরবর্তীকালে স্মৃতি হিসাবে আপনাদের কাছে থেকে যাবে। সেরকম এখানে যেহেতু এটা সমুদ্রের ধারের একটা শহর, তাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে শঙ্খ, তাছাড়াও ঝিনুকের তৈরি বিভিন্ন ধরনের শোপিস। এই লারনাকা শহরে আপনারা যদি থাকেন তাহলে অবশ্যই সৌভালাকি.gr বলে একটি রেস্টুরেন্ট আছে, সেখানকার সৌভালাকি কিন্তু সবথেকে বিখ্যাত। আর সেখানে গেলে আপনারা অন্ততপক্ষে আমাদের রেকমেন্ডেশন থাকবে এই দোকানে একবার সৌভালাকি ট্রাই করতে। এই ছিল কিন্তু আমাদের লারনাকাতে 2 রাত 1 দিনের স্টে। এর পরদিন সকালেই আমরা বেরিয়ে পড়েছিলাম, আর এখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম প্রতারাসের উদ্দেশ্যে। সাইপ্রাসের মধ্যে আপনি যদি একটা শহর থেকে আরেকটা শহর পৌঁছে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই যে বাসগুলো ইউজ করতে হবে তা হলো ইন্টারসিটি বাসেস। তবে আমাদের এই লারনাকা থেকে পারালিমনি যাওয়ার জন্য আমরা ইন্টারসিটি বাস ইউজ করেছিলাম। তার টিকিট প্রাইস ছিল কিন্তু 4 ইউরো পার পারসন। তবে এই লারনাকা থেকে আপনারা কিন্তু প্রতারাস আসতে চাইলে আপনাদেরকে কিন্তু মাঝখানে একটা স্টপ দিতেই হবে, কারণ লারনাকা থেকে প্রতারাস অবধি কিন্তু কোনো ডিরেক্ট বাস নেই। সেই জন্য আমরা প্যারালিমনি চুজ করেছিলাম। সেখান থেকে নেমে আবারও নর্মাল যে বাস রুটগুলো হয় এখানকার লাইন বাস, সেই বাসেসে এখানে উঠে পড়েছিলাম। আর এটা হচ্ছে 101 আর 102 নাম্বার বাসটা এই প্রতারাস, আয়ানাপা এবং প্যারালিমনি এই শহরগুলোকে কানেক্ট করে। তবে হ্যাঁ, আমি ওই যে আগেই বললাম এখানের বাস রুট ফলো করার জন্য এদের কিন্তু একটা নিজস্ব অ্যাপ আছে, সেই অ্যাপটি কিন্তু অবশ্যই আগে ডাউনলোড করে রাখবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। প্রতারাসে আমরা যে হোটেলটায় ছিলাম তার নাম হচ্ছে ফ্লোরা হোটেল অ্যাপার্টমেন্ট। এটা একদম লারনাকার মতো বিচ সাইড ভিউ না হলেও এই জাস্ট এখান থেকে 3 থেকে 4 মিনিট মতো পায়ে হেঁটে বিচের ডিস্টেন্স। সমুদ্রের ধারে আসবো অথচ সামুদ্রিক খাবার খাবো না, সেটা কিন্তু হয় না। সেই জন্য আমরা প্রথমেই এইখানে এসে যেটা চুজ করেছিলাম সেটা হচ্ছে একটা ফিশ প্ল্যাটার। আপনি এই প্ল্যাটারের মধ্যে অনেক রকমের একসঙ্গে মাছ পেয়ে যাবেন, আর দুজনের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে। তবে আমরা আমাদের লাঞ্চের জন্য যে রেস্টুরেন্টটা চুজ করেছিলাম সেটা হচ্ছে মিস্টার কড। অবশ্যই আপনারা মিস্টার কডে একবার টেস্ট করে দেখতে পাবেন। এখানকার সবথেকে টেস্টি মেনুটা হচ্ছে কিন্তু এই কড মাছের প্রিপারেশনটা, যেটা কিন্তু স্বাদের দুর্দান্ত। এখন চলে আসি আপনাদেরকে এইখানে আমরা কি করেছিলাম তার একটা ডিটেলস নিয়ে। যেহেতু প্রথমেই আমি আপনাদেরকে বললাম যে এই যে প্রতারাস আর তারপরে আয়ানাপা এবং প্যারালিমনি এই 3টে শহরকে কানেক্ট করে দুটো বাস, যেটা হচ্ছে 101 নাম্বার 102 নাম্বার। সেরকমই কিন্তু একটা বাসে করে আমরা চলে এসেছি আয়ানাপা। এই আয়ানাপা শহরটা কিন্তু বেস্ট টুরিস্টিক একটা শহর সাইপ্রাসের মধ্যে। তবে এইখানে থাকলে আপনার কিন্তু লিভিং কস্টটা একটু বেশি পড়বে, সেই জন্য আমরা প্রতারাস চুজ করেছিলাম। তাই এখন আর যেহেতু এখানে খুব ইজি অ্যাক্সেসেবল একটা শহর থেকে আরেকটা শহরে আসার জন্য প্রচুর পরিমাণে লাইন বাসগুলো আছে, রুটের বাসগুলো আছে, সেরকমই একটা বাসে করে আমরা চলে এসেছি। এমনিতেও আমরা জানি যে সমুদ্রের পাশের শহর মানেই কিন্তু সেখানে বিচ দিয়ে তৈরি সেই সমস্ত শহর। তবে এই আয়নাপার সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটি হলো এই নিশি বিচ। এই নিশি বিচের মধ্যে জানেন তো বেশ জলে করে হেঁটে হেঁটে আপনি একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে পৌঁছে যাবেন। সেকেন্ড যে ট্যুরিস্ট স্পটটি আছে তা হলো এই লাভ ব্রিজ, যার কথা না উল্লেখ করে কিন্তু পারা যায় না। তাই এই লাভ ব্রিজ থেকে আপনারা এখানে একটা সুন্দর সানসেটের ভিউ আছে, যেখানে বসে আপনারা এই সূর্যাস্তকে অনুভব করবেন। এরপরে যে ট্যুরিস্ট অ্যাট্রাকশান স্পটটা আছে তা হলো এই স্কাল্পচার পার্ক। এটা কিন্তু অনেক বড় আয়তনে একটা পার্ক, আর এই পার্কের সামনেই কিন্তু এখানকার লোকাল বাসের একটা স্টপ আছে। এই বাসে করে নামলেই আপনারা কিন্তু এই স্কাল্পচার পার্কটা পেয়ে যাবেন। তারপরে মেন শহরের মধ্যে কিন্তু রয়েছে এরকম আয়ানাপা লেখা একটা স্ট্যাচু, এছাড়াও রয়েছে কিছু ক্যাসেল এবং আরও কিছু বিচ।
একদম সামারে এলে আপনারা কিন্তু এরকম অনেক ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিও করতে পারবেন। তবে এখনও এই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো কিন্তু শুরু হয়নি। তবে আমাদের যে হোটেল রুমটা ছিল ফ্লোরা অ্যাপার্টমেন্ট, তার সামনেই কিন্তু ছিল সানরাইজ বিচ। সেখানে সুন্দর একটা সানরাইজ দেখে আমরা চলে গেছিলাম আরও একটা ফেমাস বিচ প্রতারসের মধ্যে, যার নাম হচ্ছে ফিগ ট্রি। এর পরবর্তী যে ডেস্টিনেশন তা হলো এই ব্লু চার্চটা। এই চার্চটা বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে একটা ছোট্ট গুহার উপরে তৈরি হয়েছে কিন্তু এই চার্চটা। আর তাছাড়াও চার্চের পাশেই কিন্তু রয়েছে সমুদ্র, এবং এখানকার সমুদ্রের একটা বৈশিষ্ট্য কি জানেন তো, বেশিরভাগ সমুদ্রের জলই কিন্তু আপনি দেখবেন ছোট ছোট গুহা তৈরি হয়েছে, সেই গুহার মধ্যে দিয়ে গিয়ে সমুদ্রের জল উপচে পড়ছে। তাছাড়াও রয়েছে কিন্তু এখানে একটা সুন্দর ট্রেল, যেটা এখানে যে বিচটা আছে একটা কন্নস বিচ, সেই কন্নস বিচ কিন্তু প্যারালিমনি আর আয়ানাপা এই দুটো শহরকে কানেক্ট করছে। এই পুরো ন্যাচারাল ট্রেলটা করতে করতে আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর প্রচুর জায়গা পাবেন, যেইখানে আপনি তার সৌন্দর্য অনুভব করতে পারবেন। সর্বশেষে আমরা যে পয়েন্টে পৌঁছেছিলাম তা হচ্ছে ব্লু লাগুন। গ্রিক শৈবালাকি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফেমাস থাকলেও এছাড়াও রয়েছে আরও একটা খাবারের প্রচলন এখানে, যার নাম হচ্ছে মেজে, যেটা আপনি মাছেরও চুজ করতে পারেন বা মাংসেরও চুজ করতে পারেন। তাই আমরা যেহেতু মিস্টার কডে আমরা ওই ফিশের মিক্স গ্রিল আইটেমটা খেয়েছিলাম, তাই আমরা কিন্তু এখানে আরও একদিন অন্য একটা এখানে যে মিট দিয়ে যে মেজে তৈরি হয় সমস্ত পরিমাণ একসাথে দিয়ে মিক্স গ্রিল করে সেই একটা মিট মেজের প্ল্যাটারও খেয়েছিলাম। এটা কিন্তু আপনারা অবশ্যই এখানে ট্রাই করবেন। এর সাথে রয়েছে কিন্তু এখানকার বিভিন্ন ট্র্যাডিশনাল মেনুও। এছাড়াও আপনারা যদি আরও একটা দিন স্টে করতে যান তাহলে অবশ্যই এদের সাইপ্রাসের রাজধানী নিকোসিয়াটা ঘুরে আসতে পারেন, এবং সেখানে কিন্তু গেলে আপনারা দেখতে পারবেন দুটো আলাদা আলাদা দেশ। এই সাইপ্রাসের একটা পার্ট হচ্ছে গ্রিক সাইড আর একটা পার্ট হচ্ছে কিন্তু তুর্কি সাইড। আমরা কিন্তু পৌঁছে গেছি একদম শেষ পর্যায়ে। যেহেতু আমরা লার্নাকা এয়ারপোর্টটাকে যাওয়া আসার জন্য চুজ করেছিলাম, তাই আমরা কিন্তু প্রতারাস থেকে আবারও চলে এসেছি লার্নাকা এয়ারপোর্ট থেকে, আর এখান থেকেই রয়েছে কিন্তু আমাদের আবার ফেরার ফ্লাইট। আরও ডিটেলস জানতে হলে কিন্তু অবশ্যই আমার বাকি ব্লগগুলো দেখতে হবে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। আর ব্লগগুলো দেখে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে। নতুন অভিজ্ঞতার সাথে মনের মধ্যে এক রাশ স্মৃতি নিয়ে ফিরছি আমাদের ঠিকানায়। দেখা হবে নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ।